নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কালকে ভারতের অন্যতম সেরা সংবাদপত্র আনন্দবাজার পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে। সেখানে তারা বলছে, সাম্প্রতিক সময়ে শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকে এমন কিছু ইল্লিগাল অ্যাক্টিভিটির সন্ধান ভারতীয় গোয়েন্দারা পাচ্ছেন, যা নিঃসন্দেহে ভারতের সুরক্ষার ক্ষেত্রে অন্যতম বড় উদ্বেগজনক বিষয় হিসাবে চিহ্নিত হতে পারে। এমনকি সোনা পাচারের মতো কাজ পার্টিকুলারলি ওই শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেককে দিয়ে দিনের পর দিন করা হচ্ছে, সেই পরিসংখ্যানও সেখানে উল্লেখ করা হয়েছে। আমি পুরো তথ্যটি এই ভিডিওর শেষ প্রান্তে একবার আলোচনা করব। কিন্তু সাম্প্রতিক সময় এই চিকেন স্নেককে কেন্দ্র করে ভারত এবং বাংলাদেশের ঠান্ডা লড়াই কিন্তু অন্য মাত্রায় যেতে শুরু করেছে দিনের পর দিন। এমনকি মোহাম্মদ ইউনূস যখন দায়িত্ব নেন, তখন তিনি পার্টিকুলারলি এই চিকেন স্নেককে উত্তপ্ত করার একটা কড়া হুঁশিয়ারি বা হুমকি কিন্তু ভারতকে তিনি দিয়েছিলেন। প্রশ্ন হলো, মোহাম্মদ ইউনূসের পিছনে এমন কোন শক্তিশালী দেশ আছে যারা দিনের পর দিন মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে এই চিকেন স্নেককে অশান্ত করার চেষ্টা করছে? সোনা পাচারের মতো ঘটনা কার্যত একটা ছোট্ট ঘটনা, কিন্তু সাম্প্রতিক সময় বাংলাদেশ সীমান্তে বা ভারত এই বাংলাদেশের সীমান্তে কিন্তু বাংলাদেশ সরকার ড্রোন ফিট করে দিয়েছে, যা নিঃসন্দেহে ভারতের সুরক্ষার ক্ষেত্রে অন্যতম বড় একটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু তৈরি করেছে। এমনকি সেই ড্রোন কোথা থেকে আনা হয়েছে জানেন? তুরস্ক থেকে আনা হয়েছে। সব মিলিয়ে শুধুমাত্র সোনা পাচার কেন্দ্র করে এই পুরো বিতর্ক আজকের এই প্রতিবেদনের আমার মূল বিষয় নয়। নিঃসন্দেহে বাংলাদেশ সরকারের ড্রোন ফিট করা এবং চিকেন স্নেককে ভারত ঠিক কিভাবে আরো বেশি সুরক্ষিত করছে এবং চিকেন স্নেককে কেন্দ্র করে ভারতীয় রাজনীতি কোন দিকে যাচ্ছে, সুরক্ষা কোন দিকে যাচ্ছে, সবকিছুই কিন্তু আজকের এই প্রতিবেদনে আমি আলোচনা করব। তার আগে আমি একটু চিকেন স্নেককে দিয়ে একটু কথা আপনাদের সামনে বলে যেতে চাই। এই চিকেন স্নেক যেখানে অবস্থান করছে, সেইটি কিন্তু কার্যত ভারতবর্ষের জিওপলিটিক্যাল উইকনেস হিসাবে চিহ্নিত করেন বিশেষজ্ঞরা। এই পার্টিকুলারলি জায়গাটির দৈর্ঘ্য 22 কিলোমিটার, যার উপরে নেপাল এবং সাউথ ইস্টে কিন্তু বাংলাদেশ আছে। এবং এর থেকে যদি 45 কিলোমিটার দূরে যান, তাহলে দেখবেন চায়না অকুপাইড চুগবি ভ্যালি কিন্তু পার্টিকুলারলি এই চিকেন স্নেককে কেন্দ্র করে বর্তমান। এই চুগবি ভ্যালিকে কেন্দ্র করেই চায়না আর্মি বিভিন্ন রকম কার্যকলাপ কিন্তু চালায়। ভারতের প্রধান সমস্যার কারণ হলো চায়না বারংবার করে এই চিকেন স্নেককে দখল করার একটা উপায় কিন্তু তারা ফোন দিয়ে এঁটেছে এর আগেও এবং বর্তমান সময়েও। কারণ পার্টিকুলারলি এই চিকেন স্নেক কি এমন একটা জায়গা বা শিলিগুড়ি করিডোরে এমন একটা জায়গা, যেই জায়গাটি কার্যত ভারতবর্ষের উত্তর পূর্ব অংশের সঙ্গে সমগ্র ভারতকে কিন্তু অ্যাটাচ করে রেখেছে। ফলে চায়না এবং বাংলাদেশও জানে, যদি এই জায়গাটিকে কোনোভাবে ভারতকার ক্ষেত্রে অস্থিতিশীল করা যায় এবং এই জায়গাটিকে কেন্দ্র করে জিওপলিটিক্যাল উত্তাপ বাড়ানো যায়, তাহলে কিন্তু ভারতবর্ষ বিপাকে পড়তে পারে। পার্টিকুলারলি এই জায়গাটা এতটাই সুরক্ষিত করার চেষ্টা ভারত সরকার করেছে যে এখানে আসাম রাইফেলস, ইন্ডিয়ান আর্মি, বিএসএফ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এমনকি আইটিবিপির মতো সংস্থাও কিন্তু কড়া পর্যবেক্ষণে রাখে। এবং সাম্প্রতিক সময় একাধিক রিপোর্টে বলা হয়েছে, এই চিকেন স্নেককে কেন্দ্র করে যে দুটো হাইওয়ে আছে, যেমন ন্যাশনাল হাইওয়ে 10, NH-27, তারাও কিন্তু ভীষণ মাত্রায় অ্যাক্টিভ হয়ে গেছে। আর এখানেই কিন্তু ভারতবর্ষের ইন্টেলিজেন্স এবং গোয়েন্দা সংস্থা একাধিক প্রশ্নচিহ্ন তুলে দিয়েছেন। সাম্প্রতিক একাধিক রিপোর্টে এও বলা হচ্ছে, এই জায়গাটিতে 24 ঘন্টার বেশি সময়, মানে 24x7 এই জায়গাটাই কিন্তু রয়ের মতো সংস্থাও কিন্তু অ্যাক্টিভ থাকে। কারণ এই জায়গাটা শুধুমাত্র ভারতের উইকনেস নয়, ভারতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা অংশ। মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর পার্টিকুলারলি এই জায়গাটিকে নিয়ে ভারতেরও ঘুম যে উড়ে গেছে তা অনেকে কিন্তু মনে করছেন। শুধু তাই নয়, এই জায়গাটিকে টপ প্রায়োরিটি লিস্টে এমন একটা জায়গায় দেওয়া হয়েছে যে ভারতবর্ষ সবসময় এই জায়গাটিতে S-400 ডিফেন্স সিস্টেম কিন্তু ইনস্টল করে দিয়েছে। অর্থাৎ যে কোনো ধরনের মোকাবিলা করার জন্য, যে কোনো ধরনের বাইরের শত্রুপক্ষের অ্যাটাক মোকাবিলা করার জন্য ভারতীয় আর্মি কিন্তু পার্টিকুলারলি এই জায়গায় সজাগ থাকে। পার্টিকুলারলি এই জায়গায় দুটো বিচ্ছিন্নতাবাদী দল কিন্তু ভীষণ মাত্রায় অ্যাক্টিভ হয়ে গেছিল অতীতে। কামালপুর লিবারেশন অর্গানাইজেশন এবং ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম, এই দুটো দলকে কার্যত বাংলাদেশ যদি বাইরে থেকে সাপোর্ট করে, তাহলে কিন্তু নিঃসন্দেহে চিকেন স্নেকের সুরক্ষা বড় প্রশ্নচিহ্নের মধ্যে পড়ে যাবে, তা ভারতের ইন্টেলিজেন্স সংস্থাগুলো কিন্তু জানেন। কিছুদিন আগে ঠিক বাংলাদেশের পক্ষ থেকে এরকমই একটি ভিডিও ভাইরাল করা হয়েছিল।
আমার ব্যক্তিগত অভিমত, যে অধ্যাপক সেই ভিডিওতে কথাগুলো বলেছিলেন তিনি জেনে শুনেই ভারতের ইন্টেলিজেন্সকে কার্যত চ্যালেঞ্জের সম্মুখীনে দাঁড় করানোর জন্য এই ধরনের কথাবার্তা বলেছিলেন। তিনি বলেছিলেন ভারত যদি বেশি বাড়াবাড়ি করে আমরা JF-17 এয়ার জেট কিনে পাকিস্তান থেকে নিয়ে এসে মানে উত্তর পূর্ব অংশকে কার্যত অশান্ত করে দেব, এবং ভারতবর্ষকে যারা বিচ্ছিন্নতাবাদী দল ভারতবর্ষের ভিতরে অ্যাক্টিভ আছে তাদেরকে বাংলাদেশ সাহায্য করবে। আর বিচ্ছিন্নতাবাদী দলের প্রসঙ্গ যখন আসে তখন বিশেষ করে এই কামাতপুর লিবারেশন অর্গানাইজেশন এবং ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম, যারা পার্টিকুলারলি এই জায়গায় কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ ছিল, তাদের কথা কিন্তু ইন্টেলিজেন্স সংস্থারা ভাবতে শুরু করে দিয়েছেন অলরেডি। পাশাপাশি এখন যে প্রশ্নটা সব থেকে বড় প্রশ্ন হয়ে গেছে, এই যে চিকেন স্নেক, এই চিকেন স্নেককে কি টাইগার পাউচ করা উচিত? কারণ চিকেন স্নেককে কি এক্সটেনশন করার একটা পরিকল্পনা ভারত সরকারের ইমিডিয়েট আকারে নেওয়া উচিত? কারণ শেখ হাসিনা যখন বাংলাদেশের মসনদে ছিলেন তখন ভারত সরকারের এক্সট্রা অ্যাডভান্টেজ ছিল যে এই চিকেন স্নেককে সাউথ ইস্ট এশিয়া অর্থাৎ বাংলাদেশ কিন্তু ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ একটা সহাবস্থানে ছিল, অর্থাৎ সুরক্ষার দিক থেকে এই চিকেন স্নেককে কিন্তু আজকের তুলনায় অনেক বেশি সেফ এবং সিকিউর কিন্তু বাংলাদেশ সরকার করতে পেরেছিল ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করে। কিন্তু বর্তমানে ইউনেস সরকার এসে কার্যত এই চিকেন স্নেককে কড়া থ্রেট এবং কড়া হুমকির মধ্যে রেখে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টকেও কিন্তু কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, যা ব্যক্তিগতভাবে আমার শুধু নয় আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করেন। যখন পার্টিশন হয়েছিল তখন এই ন্যারো করিডরকে কেন্দ্র করেও কিন্তু পার্টিশন কার্যত উত্তাপে পরিণত হয়েছিল। 1950 সালে দেখা গেছিল এই চিকেন স্নেকটি কার্যত 4টে দেশে ঘেরা ছিল, নেপাল, সিকিম, ভুটান এবং ইস্ট পাকিস্তান। পরবর্তীকালে 1971 সালে যখন ইন্দো পাকিস্তান যুদ্ধ হয় তখন বাংলাদেশ যখন স্বাধীন হয় এবং বাংলাদেশে কার্যত প্রো ইন্ডিয়ান একটা গভর্নমেন্ট তৈরি হয়েছিল, তখন কিন্তু এই চিকেন স্নেক কার্যত সুরক্ষার জায়গা কিন্তু ভারতের পক্ষ থেকে একটা কনফিডেন্সে চলে যায়। এবং পরবর্তীকালে সিকিমও যখন স্বাধীন হয় 1975 সালে এবং সিকিমও যখন ভারতের অধীনে চলে আসে, তখনও কিন্তু ভারত এই চিকেন স্নেককে নিয়ে কার্যত একটা যদি বলা হয় আশার বাণী, মানে এই সুরক্ষার প্রশ্নে অন্তত হাফ ছেড়ে বেঁচেছিল। কিন্তু পরবর্তীকালে অনেকেই প্রশ্ন করেন এই চিকেন স্নেক যদি ভবিষ্যতে ভারতের সুরক্ষার প্রধান মাথা ব্যথার কারণ হয় তাহলে বিকল্প হিসাবে ভারত সরকারের কি করা উচিত? কারণ জিওপলিটিক্যাল সিনারিওতে আপনি সারা জীবন এক্সপেক্ট করতে পারেন না যে আপনার প্রতিবেশী দেশ সারা জীবন আপনার বন্ধু থাকবে। অর্থাৎ বর্তমানে ভারতের যারা প্রতিবেশী হয়ে আছে, অন্তত চিকেন স্নেককে কেন্দ্র করে যে সকল প্রতিবেশী রাষ্ট্র এখন বর্তমান, তারা যে ভারতের অভিন্ন হৃদয় বন্ধু এই রকম কিন্তু শোনা যায় না। ফলে ভারত সরকার এটা অনেক আগেই বুঝেছিল। এর জন্য ভারতবর্ষ বিকল্প একাধিক প্রজেক্ট কিন্তু নেয়। এই প্রজেক্টগুলোর মধ্যে মায়ানমারের যে কালাদাস মাল্টি প্রজেক্ট সব থেকে উল্লেখযোগ্য। পাশাপাশি আকুরা আগরতলা রেল লিঙ্ক ভারতবর্ষ তৈরি করার চেষ্টা করেছে। এমনকি ফেনীতে মৈত্রী বন্দর, এটা কিন্তু ভারতবর্ষ তৈরি করার পর মৈত্রী সেতু তৈরি করার একটা চেষ্টা কিন্তু হাসিনার আমল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারংবার করার চেষ্টা করেছেন। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে তেতুলিয়া করিডোর, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা করিডোর হিসাবে চিকেন স্নেককে সেফগার্ড করার জন্য তৈরি করতে ভারত সরকার কিন্তু বারংবার বাংলাদেশের সঙ্গে আলোচনা করেছে। পরবর্তীকালে শেখ হাসিনা যখন দায়িত্বে আসেন তখন তিস্তা ব্যারেজ প্রজেক্ট এবং মঙ্গলা প্রজেক্ট করে কার্যত ভারতবর্ষকে তিনি কিন্তু আত্মবিশ্বাসী করে তুলেছিলেন। কারণ পার্টিকুলারলি ওই মঙ্গলা প্রজেক্ট হওয়ার পর চট্টগ্রাম সি অ্যাক্সেসের জন্য ইস্টার্ন যে স্টেট আছে ভারতবর্ষের, তার অ্যাক্সেস পার্টিকুলারলি ওই অঞ্চলের মানুষগুলোর জন্য কিন্তু খুলে দিয়েছিলেন শেখ হাসিনা। এরপরে অনেক কিছু হয়েছিল। শেখ হাসিনার বাংলাদেশের সঙ্গে ভারতের একাধিক প্রোগ্রাম এক্সচেঞ্জ প্রোগ্রাম তৈরি হয়, কালচারাল এক্সচেঞ্জ শেখ হাসিনা শুরু করেছিলেন। পরবর্তীকালে স্কলারশিপ চালু করেন, অর্থাৎ নর্থ ইস্টের যে 7 সিস্টার্স আছে তাদেরকে কিন্তু সুরক্ষিত করার জন্য ভারতকে জান প্রাণ উজাড় করে সাহায্য করেছিলেন শেখ হাসিনা। আর শেখ হাসিনা চলে যাওয়ার পর পার্টিকুলারলি সেই চিকেন স্নেককে কেন্দ্র করে ভারতের নর্থার্ন ইস্টার্ন পার্ট, মানে এই যে 7 সিস্টার্স, আজ কিন্তু উত্তপ্ত করার চেষ্টা করে যাচ্ছে মোহাম্মদ ইউনেস। এক্ষেত্রে ভারতের কাছে দুটো পন্থা। দেখুন, র্যাডিক্যাল ওয়েতে এই পুরো বিষয়টা মীমাংসা করা হয়তো অনেক বেশি সহজ। মানে র্যাডিক্যাল ওয়ে মানে ভারতবর্ষ চাইলেই কার্যত বাংলাদেশের উপর অ্যাটাক করে 7 সিস্টার্সকে এক্সটেন্ড করতে পারে, চট্টগ্রামকে নিজেদের দখলে নিয়েই নিতে পারে, অনেক কিছু করতে পারে। কিন্তু র্যাডিক্যাল ওয়েতে বর্তমান সময় জাতিসংঘের যে
নিয়ম, সেটাকে মোকাবিলা করা কিন্তু অনেক বেশি কঠিন হতে পারে ভারতবর্ষের জন্য। রাশিয়া একসময় ব্ল্যাক সিকে এক্সটেন্ড করার জন্য কার্যত গোটা বিশ্বের কাছে কিন্তু তারা স্যাংশন হয়ে যায়, নিষিদ্ধ ঘোষণা হয়। ফলে রাশিয়ার ইকোনমি কিন্তু আজও ঘুরে দাঁড়াতে পারেনি। ঠিক সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের যে গ্রোয়িং ইকোনমিক্যাল স্ট্রাকচার, সেইটার উপর এফেক্ট ভারত সরকার কতটা করবে সে বিষয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যায়। পরবর্তী যে প্রসেস, তা নিঃসন্দেহে বাংলাদেশের সঙ্গে ডিপ্লোম্যাসি। কিন্তু বর্তমান যে সময়ে এখন আছে, সেখানে বাংলাদেশের সঙ্গে ডিপ্লোম্যাসি মেনটেন করা কার্যত ভারতের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি কঠিন একটা বিষয়। ফলে সময় থাকতে থাকতে বাংলাদেশে যদি বাংলাদেশের এমন কোনো সরকার আসে যারা কিনা ইন্ডিয়ার সঙ্গে সমঝোতা রেখে চলবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলবে, তাহলেই কিন্তু ভারত সরকারের ক্ষেত্রে এই চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডরকে নিয়ে ডিল করা অনেক বেশি সহজ হবে বলে মনে হয়। পাশাপাশি কালকে বাংলাদেশের পক্ষ থেকে একটা খবর মিডিয়ায় চলে আসে, তারা নাকি ভারত সীমান্তে একটি ড্রোন ফিট করেছে। সেই ড্রোনের নাম হলো TB2 ড্রোন। এই ড্রোনটি পার্টিকুলার ভাবে তুরস্কের বেকার কোম্পানি তৈরি করে। 2014 সালে প্রথম এই ড্রোনটি ব্যবহার করা হয়। কিন্তু উল্লেখযোগ্যভাবে ড্রোন কেন ব্যবহার করা হয় জানেন? এই ড্রোন ব্যবহার করা হয় কোনো দেশের সীমান্তে নজরদারি চালানোর জন্য। আর এই খবর প্রকাশিত হওয়ার পর ভারতবর্ষের এবং ভারতবর্ষের একাধিক ইন্টেলিজেন্স সংস্থা পাল্টা যে দেওয়ার একটা পরিকল্পনা করতে শুরু করে দিয়েছে, তা হয়তো আপনারা বুঝতেই পারছেন। পাশাপাশি এই ধরনের ড্রোন 300টি ড্রোন কিন্তু বাংলাদেশ সরকার কিনেছে বলে খবর। এই ড্রোনের প্রত্যেকটি ডানার দৈর্ঘ্য প্রায় 40 ফুটের কাছাকাছি, এর ওজন 700 কেজি, এবং এই পার্টিকুলার ড্রোনটি 220 কিলোমিটার পার আওয়ার বেগে কিন্তু আকাশে উঠতে পারে। পার্টিকুলারলি 27 কিলোমিটার রেঞ্জ এটি কভার করতে পারে, এবং এটার যে দৈর্ঘ্য তা হলো 4000 কিলোমিটার। এবার বাংলাদেশের সরকারের এই সীমান্তে নজরবন্দি করার জন্য বা নজরদারি করার জন্য এই ধরনের ড্রোনের কেন প্রয়োজন হলো, সেই প্রশ্ন কিন্তু ভারতের পক্ষ থেকে নিঃসন্দেহে তোলা হচ্ছে, এবং এটা জাস্টিফাই একটা প্রশ্ন। পাশাপাশি আনন্দবাজার পরিষ্কারভাবে বলছে, এই শিলিগুড়ি করিডরে শেষ 1 বছরে প্রায় 30 কোটি টাকা সোনা কিন্তু পাচার হয়েছে। 3 মাসে যার পরিমাণ ভীষণ আকারে বেড়েছে। অর্থাৎ শিলিগুড়ি করিডরকে অশান্ত করার চেষ্টা মোহাম্মদ ইউনূস কিন্তু দিনের পর দিন করে যাচ্ছে, তা কিন্তু আজকে স্পষ্টত পরিষ্কার। কিন্তু যদি শিলিগুড়ি করিডর ভারতের দুর্বলতা হতে পারে, আর যে জিনিসটা দুর্বল ভারত, সেখানে কিন্তু শক্তিশালী সেনাবাহিনীও ভারত সরকার ডিপ্লয় করে দিয়েছে। ফলে যদি শিলিগুড়ি করিডরকে অশান্ত করার চেষ্টা বর্তমানে চায়নার সাহায্যে মোহাম্মদ ইউনূস করেন, তাহলে ভারতবর্ষ কিন্তু কড়া পদক্ষেপ নিতেও দুবার ভাববে না। কারণ শিলিগুড়ি করিডর চিকেন স্নেক ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, শুধু নয়, দেশের অবিচ্ছেদ্য একটা অংশ। পার্টিকুলারলি ওই অংশটা নর্থের সঙ্গে পুরো ভারতকে কানেক্ট করে রাখে। ফলে সার্জিক্যাল স্ট্রাইকের মতো যদি তীব্র কোনো ঘটনা বা কড়া কোনো পদক্ষেপ ভারত সরকার ওই শিলিগুড়ি করিডরকে কেন্দ্র করে নেয়, যদি বাংলাদেশের উপর দিয়ে ভারত সরকার কার্যত ডিপ্লোমেসি ফেল করে, যদি কড়া অ্যাটাকের জায়গায় যায়, তাহলে অন্তত আমি অবাক হব না। আপনারা কি ভাবছেন? শিলিগুড়ি করিডরে যেভাবে মোহাম্মদ ইউনূস দিনের পর দিন হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন, ভারত সরকারের কি করা উচিত? এক্ষেত্রে ডিপ্লোম্যাসি দেখানো উচিত, না র্যাডিক্যাল কোনো স্টেপ নেওয়া উচিত? এই প্রশ্ন আমি আপনাদের জন্য রাখলাম। কমেন্টে জানাবেন আপনাদের উত্তর। ধন্যবাদ।